মোটামুটি অ্যাডমিট দিয়ে দিয়েছে। প্রত্যেকে কি অনেক দূরে দূরে পড়েছে না সামনাসামনি আছে প্রত্যেকে কাছাকাছি? সামনে কাছাকাছি কাছাকাছি আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি পরীক্ষা তো চলে এলো। প্র্যাকটিস প্রচুর এবার করবে, বিভিন্ন তো টেস্ট থেকে শুরু করে মক টেস্ট বিভিন্ন দেবে। তো আমি আজকে কিছু কোশ্চেন অ্যান্সার আবার ডিসকাস করে দিচ্ছি, সেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, তো তোমরা অ্যান্সার দাও। ফার্স্ট কোশ্চেন বলছে যে শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় হয়? কঠিনে 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 শব্দের গতিবেগ সব থেকে বেশি হয়। এবার যদি আমি কোশ্চেন করি যে কেন কঠিনে সর্বাধিক শব্দের গতিবেগ হয়? ওই প্রত্যেকটা অণু মানে শব্দ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না। না, তো তরলেও তো চলাচল কঠিনের করতে যে পারে। অণুগুলো থাকে সেগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে বলে ওরা বেশি শব্দ বিশেষ করে বেশি কেন? চলাচল করতে তার কারণ কঠিনের মধ্যে যেসব অণু বা পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণু বা অণুগুলো কি হয়, খুব ঘন সন্নিবিশিষ্ট হয়, মানে একটা অপরের কাছাকাছি অবস্থান করে। এবার কাছাকাছি যখনই অবস্থান করবে তখন কি হবে, একটা থেকে আরেকটার মধ্যে ভাইব্রেশন বা এনার্জি বা শক্তি খুব মানে তাড়াতাড়ি এবং বেশি ট্রান্সফার হবে। ঘন সন্নিবিশিষ্ট হওয়ার জন্য শক্তি ট্রান্সফার বেশি হয়, সেই কারণে কঠিনে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয়, তরলে তারপরে হয়, তারপরে গ্যাস। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? স্ক্রিন কি দেখা যাচ্ছে না বাকিদের? না, এখন দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না। এবার এসেছে। হ্যাঁ, দেখা এবার যাচ্ছে? এসেছে। দেখা যাচ্ছে না? পুরোটাই তো দেখা যাচ্ছে, তো একবারও কিছু প্রবলেম হওয়ার কথা না। মাঝখানে কি আরো বন্ধ হয়েছিল একটু একটু? না স্যার, হয়নি, পুরোটাই হয়নি। তাহলে দেখো তোমাদের মানে যার প্রবলেম হলো ডিস্টার্ব হচ্ছে, কারণ পুরোটাই আর শব্দ শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না। ঠিক আছে, শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কোটি। ওকে, নেক্সট পরের কোশ্চেন বলছে বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে সম্পর্কিত? শেয়ার বাজার। শেয়ার বাজার। আন্তর্জাতিক বাণিজ্য। না, একদম নয়, শেয়ার বাজারের সাথে শেয়ার বাজার। সম্পর্কিত। কেউ বলতে পারবে যে বুল বিয়ার জিনিসটা কি? হোয়াট ইজ বুল, হোয়াট ইজ বিয়ার? আমি একটু ডিসকাস করেছিলাম তোমাদের সাথে। বুল মানে হাই হ্যাঁ, মার্কেট খুব হাই হয় তখন সেটাকে বুল। মানে যখন তুমি প্রেডিক্ট করলে যে আজকে যে শেয়ার গুলো রয়েছে, শেয়ারের যে দাম হবে সেটা বাড়বে। শেয়ারের দাম কখনো বাড়ে কখনো তো কমে। শেয়ারের দাম যদি বাড়ে, প্রায় সব শেয়ারের যদি দাম বেড়ে যায়, তখন বলতে পারি যে মার্কেটে বুল হয়েছে। মানে মার্কেট বুল মানে এখানে কি আমরা ভাবতে পারি যে যে ওই যে বুল মানে যে ষাঁড় কি করে ফাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, লোককে মারে, মানে একটু তেড়ে ফুড়ে যাওয়ার ব্যাপারটা থাকে। তো বুল মানে সে রেগে থাকবে, মানে আপ হবে মার্কেট। আর বিয়ার মানে কি খুব শান্ত থাকে, সেই জন্য মার্কেট ডাউন হবে। অর্থাৎ যখন শেয়ারের দাম কমে তখন তাকে আমরা বিয়ার বলি। ওকে, আর যখন শেয়ারের দাম বাড়ে তাকে আমরা বুল বলি। তাহলে এটা অবশ্যই শেয়ার মার্কেটের সাথে যুক্ত। আচ্ছা, মিশ্র অর্থনীতির অর্থ কোনটাকে আমরা বলি? মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। কৃষি ক্ষেত্রের সাথে শিল্প উন্নয়ন। কৃষির সাথে শিল্প, ভেরি গুড, তাই তো? সেটা সরকারি বেসরকারি হবে না? তাহলে এটাই তো উত্তর হবে। তা তোমরা কৃষি আর শিল্পকে মিক্সড ইকোনমির সাথে কেন তুলছো, কম্পেয়ার করছো? মিক্সড ইকোনমি কখন বলে? যখন ইকোনমির মধ্যে গভর্নমেন্ট এবং প্রাইভেট তারা একসাথে অবস্থান করে, সেটাকে তো আমাদের মিশ্র অর্থনীতি বলে। কৃষির সাথে শিল্পের যে উন্নয়ন, সেটাকে কি মিশ্র অর্থনীতি বলে? ভারত মিশ্র অর্থনীতি কেন? কারণ ভারতের ক্ষেত্রে কি হয়, গভর্নমেন্ট ভারতীয় সরকার আর প্রাইভেট যেসব কোম্পানি রয়েছে তারা মিলিতভাবে অবস্থান করে বলে সেটাকে আমরা মিশ্র অর্থনীতি বলি। কিন্তু কৃষিকার্যের থেকে শিল্প ক্ষেত্রের উন্নয়ন, সেটাকে কি মিশ্র অর্থনীতি বলা হয়? কারণ ক্ষেত্র তো আমাদের তিনটে, একটা হচ্ছে কৃষি যেটাকে আমরা প্রাইমারি সেক্টর বলি, শিল্প যেটাকে সেকেন্ডারি সেক্টর বলি, আর সেবা ক্ষেত্র যেটাকে আমরা টার্সিয়ারি সেক্টর বলি। তাহলে সেবার ক্ষেত্রের সাথে কি সম্পর্ক হবে? হয় কি? হয় না। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল না বোঝা যায়নি বলো? যারা ভুল বললো হ্যাঁ স্যার। তাহলে মিক্সড ইকোনমি এক্সাম্পল আমাদের হচ্ছে ইন্ডিয়া।
ভারতের ক্ষেত্রে, যদিও ভারত থেকে সবাই এখন ক্যাপিটালিস্ট ইকোনমির দিকেই যাচ্ছে, বাট উদাহরণ আমরা এখনো ইন্ডিয়া করবো। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয়েছিল কত খ্রিস্টাব্দে? বিধানসভা 1969, 1969 সালে বিধানসভা মানে আমাদের যে বিধান পরিষদ সেটা অবলুপ্ত হয়ে গিয়েছিল। আবার পুনরায় বিধানসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য বিল উত্থাপন করে সেটা পাস করাও হয়ে গেছে, কিন্তু প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর করেনি বলে এখনো বিধানসভা আমাদের প্রেজেন্টলি এক কক্ষ বিশিষ্টই আছে। এখানে গভর্নর সাইন না করে এটাকে হচ্ছে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিয়েছে। এটা গভর্নরের একটা ভিটো পাওয়ারের মাধ্যমে। যেমন ভাবে আমাদের যে রাজ্যের নাম পরিবর্তন নিয়ে একটা বিল পাস হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের নাম পরিবর্তন করে বাংলা, সেখানেও গভর্নর সেটা ইউজ না করে ভিটো পাওয়ার দিয়ে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা গভর্নরের বিশেষ পাওয়ার রয়েছে, এটা আমরা জানি। ওকে, আচ্ছা, গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? স্টিয়ারিং কমিটি। আম্বেদকর। বি.আর. আম্বেদকর। স্টিয়ারিং কমিটির সভাপতি রাজেন্দ্র প্রসাদ। তাহলে স্টিয়ারিং কমিটি কি আর আম্বেদকর? আমাদের যে খসড়া কমিটি যদি বলা হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি ড্রাফটিং কমিটি, তার চেয়ারম্যান ছিল আম্বেদকর। ড্রাফটিং কমিটি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি আমরা বলে থাকি। ঠিক আছে, আর বিএল মিত্র কে ছিল? বিএল মিত্র অ্যাডভাইজার। ড্রাফটিং কমিটির একজন মেম্বার ছিল, মনে আছে বিএল মিত্র। আর সাংবিধানিক পরামর্শদাতা কে ছিল? বিএন রাও। বিএন রাও ছিল। মারা যাওয়ার পরে সেই জায়গায় বিএল মিত্র এসেছিল, তাই না? ড্রাফটিং কমিটির যে 7 জন মেম্বার ছিল, সে 7 জন মেম্বারের মধ্যে একজন ছিল বিএল মিত্র। আচ্ছা, কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গড়ে উঠেছিল? বিজি খের। বিজি খের, ঠিক আছে, বিজি খের। আচ্ছা, সেকেন্ড যদি বলা হয়, সেকেন্ড ভাষা কমিশন কি ছিল? এটা প্রথম ছিল। সেকেন্ড ভাষা ভিত্তিক কমিশন টেক বাহাদুর সাপ্রু। টেক বাহাদুর সাপ্রু, যেটা হচ্ছে জেভিপি কমিটি, হ্যাঁ স্যার। তাই না? জেভিপি কমিটি ছিল সেকেন্ড। তারপরে কি ছিল থার্ড? থার্ড কি ছিল? যার রিপোর্টে যে আমাদের 1953 সালে যে মানে 1956 যে ইয়ে হলো, কি কমিশন সেটা? ফজল আলী কমিশন। তাই তো? তাহলে এগুলো মনে রাখতে হবে, সবগুলোই ভাষাভিত্তিক কমিশনই ছিল। ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, ঠিক আছে। বিহার ভেঙে ঝাড়খণ্ড করার উদ্দেশ্য এটাই ছিল যে যেহেতু এই যে ঝাড়খণ্ডের জায়গা থেকে প্রচুর পরিমাণে কয়লা উত্থাপন করা হতো, কিন্তু ঝাড়খণ্ডের ডেভেলপমেন্ট সেভাবে হয়নি, ট্রাইবাল এরিয়া তো। কিন্তু এখন দেখো ভাগ করার পরে সেই ঝাড়খণ্ড সেই অবস্থাতেই রয়ে গেছে, ডেভেলপমেন্ট হয়নি। আচ্ছা, সবুজ সোনা কাকে বলা? ধান। কি হবে? চা। অবশ্যই অ্যান্সার চা হবে, অবশ্যই অ্যান্সার চা হবে। সবুজ সোনা, ঠিক আছে। গ্রিন আমাদের গোল্ড কি হবে ইংরেজিতে, কি বলবে সবুজ সোনা? গ্রিন গোল্ড। গ্রিন গোল্ড। চা কে বলা হয়? কারণ চা যেহেতু সবুজ প্লাস বিক্রি করে আমরা, কেন বলা হয় তার কারণ, চা বিক্রি করে আমরা প্রচুর পরিমাণে অর্থ উৎপাদন করি, তাই না? অর্থ করি ফসল, সেই কারণে বলা। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতে আধুনিক ভারতের জনক, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন। বিদ্যাসাগরকে কি বলা হয়? আধুনিকতাবাদের ঐতিহ্য। ট্র্যাডিশনাল মডার্নাইজার, মানে ঐতিহ্যতাবাদী আধুনিকতাবাদ, ট্র্যাডিশনাল মডার্নাইজার।
এটা এদের দুজনের মধ্যে বেশি, রামমোহন রায় এর মধ্যে থাকে। আচ্ছা, কে বলেছিল ট্র্যাডিশনাল মডার্নাইজার, মনে আছে? এটা কোশ্চেন আছে। অমলেশ ত্রিপাঠী। অমলেশ ত্রিপাঠী, ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী। এরান লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, ভেরি গুড। এরান লিপি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় ইরান লিপি থেকে। আচ্ছা, সমুদ্রগুপ্ত সম্পর্কে আর কোন লিপি থেকে জানা যায়? ওটা এলাহাবাদ প্রশস্তি থেকে। এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি থেকেও জানা যায়। তাহলে বলবে স্যার দুটোই কি হবে? হ্যাঁ, এরকম একাধিক হবে, ঠিক আছে, একাধিক জায়গা থেকে জানা যায়। আর সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়, কবিরাজ বলা হয়, তো অনেক কিছুই আছে। তার সমুদ্রগুপ্তের যে ডাক নাম কি বলা হয়? সমুদ্রগুপ্তকে কি বলা হয়? নেপোলিয়ান ছাড়া আরেকটা যেটা বলছি, যে কার বংশ থেকে এসেছিল বলে, কার দৌহিত্র? লিচ্ছবি দৌহিত্র। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা প্রচুর থাকে। লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়, তাকে বলে, ঠিক আছে। আচ্ছা, কনিষ্ককে যদি বলে, কনিষ্ককে কি নামে ডাকা হয়? দ্বিতীয় অশোক। দ্বিতীয় অশোক। আর দ্বিতীয় অশোক তো হয়। আর যেটা সব থেকে ফেমাস, এটা তো দ্বিতীয় অশোক তো ফেমাস বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। আর কনিষ্ক নিজেকে কি হিসাবে প্রচার করত? এটা অশোকের মতোই। দেবপুত্র। দেবপুত্র, ভেরি গুড। দেবপুত্র। দুটোর মধ্যে যেন ভুলিয়ে না যায়, কনিষ্ক নিজেকে দ্বিতীয় অশোক বলা হতো, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য নিজেকে দেবপুত্র হিসেবে ডিক্লেয়ার করতো। আর অশোক নিজেকে কি হিসাবে ডিক্লেয়ার করতো? দেবনাম প্রিয়দর্শী। প্রিয়দর্শী রাজা বা দেবনাম প্রিয়দর্শী। ওকে, ভেরি গুড। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক কত সালে গণপতি উৎসব আরম্ভ করেছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সাল থেকে থাকে। 1893 1893 গণপতি উৎসব, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 96 থেকে শিবাজি উৎসব। হ্যাঁ, 96-তে শিবাজি উৎসব। আচ্ছা, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করতো? সুমের। এবার এখানে বেসিক্যালি মেসোপটেমিয়া হওয়াটা উচিত, কিন্তু মেসোপটেমিয়া অপশনে নেই। মেসোপটেমিয়ার পাশাপাশি সভ্যতা ছিল সুমের। সুমের হতে পারে, মেসোপটেমিয়া হতে পারে, আর কি হতে পারে? মিশর হয়, ঠিক আছে, ব্যাবিলন হয়। এরা সবই হচ্ছে কন্টেম্পোরারির মধ্যে পড়ে। চীন, ইরান এগুলোর মধ্যে হয়, ঠিক আছে। আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল? সিকান্দার শাহ। সিকান্দার শাহ। সিকান্দার শাহ। কোথায় অবস্থিত আদিনা মসজিদ? মালদা। মালদার, হ্যাঁ মালদার। পান্ডুয়া, ভেরি গুড। জায়গাটার নাম পড়ে পান্ডুয়া, মালদা। মন্দির ভেঙে মসজিদ, সে তো কমন ব্যাপার। যাই হোক, মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছিল? বিডি সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর, বিডি সাভারকর। আর তার দাদা নামটা কি? সাভারকরের দাদা দামোদর সাভারকর, ঠিক আছে। এবার এদের হিস্ট্রি খুব বেশি তোমাদের ডিটেলস নেই, মানে তোমরা জানো না। তো মিত্র মেলা গঠিত হয়েছিল। পরবর্তীকালে এর নাম কি হয়? মিত্র মেলার নাম পরিবর্তন করে পরে কি হয়েছিল? অভিনব ভারত নাম শুনেছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন, ঠিক আছে। মাস্টারদা সূর্য সেন ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা। আচ্ছা, আরবিআই কে কবে জাতীয়করণ করা হয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে 1949 জাতীয়করণ করা হয়েছিল। ভেরি গুড। আর এসবিআই হলে, এসবিআই কে কবে জাতীয়করণ করা হয়? 1955।
1955 তারপরে যে আমাদের যে 56তে এসে এসবিআই কে হ্যাঁ স্যার, স্টেট 56 না স্যার? না 55-এ জাতীয়করণ হয় আর 56-এ এটাকে কার্যকরী করা হয়। অসুবিধা নেই, এটাকে 55-56 থাকে, বাট হচ্ছে 55 বলাটা বেটার। 55-এ অ্যাক্ট হয়েছিল, কার্যকরী হয়েছিল 56। আরবিআই ন্যাশনালাইজেশন 49। আর আরবিআই গঠিত হয়েছিল কবে? 1935 1935 না, ভারত শাসন আইনে নয়, আরবিআই গঠিত হয়েছিল মানে 1935-এ ভারত শাসন আইন, কিন্তু আরবিআই গঠিত হয়েছিল কোন কমিটির আন্ডারে? ইয়াং হিলটন কমিটি। হ্যাঁ, হিলটন ইয়াং কমিটি। ঠিক আছে, আর যদি বলে কোন অ্যাক্টের আন্ডারে, কোন আইন ছিল? আরবিআই অ্যাক্ট 1934 এর আন্ডারে। মনে থাকবে, তিনটে জিনিস বলে দিই। আচ্ছা, দুধ একটি স্বাভাবিক কি? ইমালশন। ইমালশন। প্রত্যেকেই জানি দুধ হচ্ছে একটা স্বাভাবিক ইমালশন। তার আগেরটা একটু দেখান না। দেখে নাও। রিজার্ভ ব্যাংক গঠিত হয়েছিল 1935-এ হিলটন ইয়ং কমিটির সুপারিশে। আরবিআই অ্যাক্ট 1934-এ। হ্যাঁ স্যার, ঠিক আছে। দুধ হচ্ছে স্বাভাবিক। আচ্ছা, দ্রোণাচার্য পুরস্কার দেয়া হয় কাদের? প্রশিক্ষকদের। প্রশিক্ষক। অবশ্যই যে গুরু দ্রোণ, তিনি একজন হচ্ছে টিচার হবেন, বা যারা প্রশিক্ষণ দেয়, কোচ। কোচ কথা বললে আমরা সব থেকে ভালো বুঝি, কোচ। তো সেই জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচদের। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিচিত বিখ্যাত অনিলা দেবী ছদ্মনাম। আচ্ছা, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? 2007। 2007। ম্যান অফ দ্য ম্যাচ কে ছিল? ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য ম্যাচ কে ছিল? গৌতম গম্ভীর কি? দেখো, এত ভালো করে দেখো যে খেলোয়াড় সব কাকে হারিয়েছিল প্রত্যেকেই যায়, তাই না? পাকিস্তানকে হারিয়েছিল, সেটা খুব ভালো করে মনে আছে। পাকিস্তানকে হারিয়েছিল, যে লাস্ট বলে হচ্ছে মিসবাহ। কপিল দেব কোথায় ছিল বাবা? 2007 সালে কপিল দেব কোথায় ছিল বাবা? স্যার যুবরাজ সিং। কি হয়েছিল 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য ম্যাচ কে ছিল? দেখো, তোমরা এ ধরনের কোশ্চেন তোমরা দেখো, খেলা তো দেখো, তাই তো, খেলা তো দেখো, কিন্তু খেয়াল করো। বলো কি ছিল, মনে করো। কি ছিল বলো তো? স্যার শ্রীশান্ত হবে নাকি? শ্রীশান্ত বোলারটা। না, শ্রীশান্ত প্রথম ম্যাচ আর শেষ ম্যাচে খেলেছিল, তাই না? তাহলে হচ্ছে ইয়ে কি হয়েছিল তোমার, হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছিল? ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিল? গৌতম গম্ভীর মনে হয়। আমারও তো মনে নেই, বাট ইন্ডিয়া হয়েছিল তো জানি। বলে দিই, ভুলে গেছি, এগুলো মনে নেই। সব থেকে বেশি রান ওই ম্যাথু হেডেন করছিল, সেটা মনে আছে। সব থেকে বেশি রান করেছিল ম্যাথু হেডেন, আর বেশি উইকেট নিয়েছিল উমর গুল। এইগুলো তো জানিবার। তোমার ইয়ে কি হয়েছিল, তোমার ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছিল? ম্যান অফ দ্য সিরিজ হলে ম্যাথু হেডেন হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমার তো খেয়াল নেই, একটু দেখে রাখবে, বুঝতে পারছো? এই যে জিনিসগুলো একটু দেখে রাখবে, বুঝলে? আমারও খেয়াল নেই এই মুহূর্তে। আচ্ছা, ঋগ্বেদের উল্লেখযোগ্য নদী কি? সরস্বতী। সরস্বতী। কারণ এখানে সিন্ধু নেই, মানে সরস্বতী হবে।
সিন্ধু থাকলে হতো সব থেকে বেশিবার উল্লেখিত, কিন্তু ঋগ্বেদে সবচেয়ে বেশি সরস্বতী বা সবচেয়ে পবিত্র নদী হিসেবেও বলা হয়। সরস্বতীর তীরে তীরে বসেই তো লেখা হয়েছিল। সরস্বতী নদীর তীরে বসে লেখা হয়েছিল, এটা বলা হতো কারণ সরস্বতী সবচেয়ে পবিত্র নদী হিসেবে কনসিডার করা হতো। পাল বংশ কোথায় রাজত্ব করত? বিহার। 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 ফাউন্ডার কে? গোপাল। 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 পাল বংশের ফাউন্ডার গোপাল। আর শ্রেষ্ঠ রাজা? ধর্মপাল। 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 আচ্ছা, হিন্দু মহাসভার প্রথম অধিবেশন কবে হয়েছিল? উনিশশো 15 এপ্রিল, ঠিক আছে, 1915-তে হিন্দু মহাসভার প্রথম অধিবেশন হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মোপলা বিদ্রোহ কবে হয়েছিল? 1921। 1921, 1921, ঠিক আছে। এবার দুটো অপশন দেওয়া আছে। 1921-এর হচ্ছে জুলাইতে, হ্যাঁ, জুলাইতে হয়েছিল। আর যদি বলে মোপলা বিদ্রোহের কারণ কি ছিল? ওই যে খিলাফত আন্দোলনের জন্যই হয়েছিল না এটা? কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল খিলাফতের ফ্রাস্ট্রেশন করার জন্য, কিন্তু এটাকে বলে মোপলা বিদ্রোহ, ছিল একটা কৃষক বিদ্রোহ, ঠিক আছে, যেটা অ্যাকচুয়াল মানে মিথ্যা ইতিহাস, কিন্তু যেহেতু দেওয়া আছে, মানে আমাদের পড়ানো হচ্ছে সেভাবে, তো ঠিক আছে, সেটাই হোক যে কৃষক বিদ্রোহ হয়েছিল, যেখানে হিন্দু জমিদারদের উপর হিন্দু জমিদারদের অত্যাচারে মুসলিম কৃষকরা আন্দোলনটা করেছে। যেটা দেওয়া আছে, ফলস ভাবে লেখা আছে, সেটাই পড়ো, মনে রাখবে আর কি। মোপলা বিদ্রোহ এক ধরনের কৃষক বিদ্রোহ ছিল, অ্যাকচুয়ালি এটা কমিউনাল বিদ্রোহ ছিল। আচ্ছা, রঞ্জিত সিং কোন মিশেলের অধিপতি ছিলেন? সুকাচুকিয়া। সুকারচুকিয়া। চারচুকিয়া। মিসাল বলতে যে শিখ সাম্রাজ্যের হচ্ছে যে প্রদেশ যে ভাগ ছিল সেরকম। মহারাজা রঞ্জিত সিং, আমরা তার সম্পর্কে জানি। আচ্ছা, সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র ছিল? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, ঠিক আছে। সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদী কবে মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল? 1921। না, 1922। 22। আর হরপ্পা 21 কবে? হরপ্পা। 21 হরপ্পা। মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের কোন ডিস্ট্রিক্টে? লারকানা জেলা। লারকানা জেলা। লারকানা। আর হরপ্পা? রাবি মন্টগোমারি। নদীর তীরে। রাবি নদীর তীরে। মন্টগোমারি, হ্যাঁ, মন্টগোমারি রাভি নদীর তীরে। আর কে কি আবিষ্কার করেছিল কোনটা? মহেঞ্জোদারো? মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটা দয়ারাম হুম। সাহানি। এটা দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। ভেরি গুড। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? বৃহদত্ত। বৃহদ্রথ। 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 মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিল কে? বৃহদ্রথ। আচ্ছা, ভারতের সবচেয়ে কম লোক বসবাস করে কোন রাজ্যে? সিকিম। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। মণিপুর। ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার, অরুণাচল প্রদেশ। কান ধরে 50 বার উঠবুস করো, সবাই 50 বার উঠবুস করো। আচ্ছা, জনঘনত্বের দিক থেকে সর্বনিম্ন তো। হ্যাঁ, একদম। অরুণাচল প্রদেশ তো জনঘনত্ব কম, আচ্ছা। ওই জন্যই। আচ্ছা, তাই? বুঝেছি স্যার, এরিয়াটাও অনেকটা সিকিমই হবে। তাহলে কম লোক সিকিমের এরিয়া কম হওয়ার জন্য, এবং লোক সবচেয়ে কম সিকিমে বসবাস করে। অরুণাচল প্রদেশের ক্ষেত্রে জনঘনত্ব কম এবং পপুলেশন গ্রোথ, এটা হচ্ছে জনঘনত্ব কম। আর যদি বলা হয় কোন দেশের, মানে কোন রাজ্যের, মানে তোমার হচ্ছে পপুলেশন গ্রোথ সবচেয়ে কম, জনঘনত্ব যে পপুলেশন গ্রোথ বৃদ্ধি যে হয়, জনগণের যে পপুলেশন গ্রোথ সবচেয়ে কম কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ। নাগাল্যান্ড। নাগাল্যান্ড, ঠিক আছে। 2011 সেন্সাস অনুযায়ী নেগেটিভ, ঠিক আছে, একমাত্র প্রথমবার হয়েছে যে জনগণ পপুলেশন গ্রোথ নেগেটিভ হয়ে গেছে নাগাল্যান্ডে। জনগণত্ব কম হলে অরুণাচল, কম লোক সিকিম। ওকে।
আচ্ছা, জানো তো সিকিম পর্যন্ত গভর্নমেন্ট হচ্ছে সরাসরি পুরো রেল লাইন বেছাচ্ছে, জানো, ডাইরেক্ট সিকিম পর্যন্ত। এখন তো সিকিম যেতে হলে তোমার এতে নেমে নিউ জলপাইগুড়ি থেকে বাই কার যেতে হয়, কোনো ট্রেন তো যায় না। কিন্তু অলরেডি তোমার রেল লাইন বানানো হয়ে গেছে পুরো গ্যাংটক থেকে একদম। তোমার যে সিকিমে কোন পাসটা রয়েছে বলো তো? নাথুলা আছে না? নাথুলা হ্যাঁ, পাস। নাথুলা পাস। একদম নাথুলা পাস পর্যন্ত রেল লাইন তৈরি করা হচ্ছে, হয়ে গেছে প্রায়, হয়ে যাবে। না, এরপর কেউ যদি যেতে চাও সিকিম গ্যাংটক ঘুরতে যাও, 3-4 বছর 5 বছরের মধ্যে পরে, তখন মানে 3-4 বছর পরে একদম বাই ট্রেন সিকিম পুরো ট্রেনে পৌঁছে যাবে। যাবে এখন। একদম পুরোপুরি পৌঁছে যাবে। আচ্ছা, নরমপন্থী চরমপন্থীদের মূল সমন্বয়কারী কে ছিলেন? বালগঙ্গাধর তিলক। অপশন ডি। রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। আচ্ছা আচ্ছা, নরমপন্থী চরমপন্থীর মধ্যে সমন্বয় হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1916। 16 খ্রিস্টাব্দে। লখনৌ চুক্তি। 1916। লখনৌ প্যাক্ট সভাপতি কে ছিল? 1916 লখনৌ প্যাক্টের সভাপতি কে ছিল? হুম, সভাপতি কে ছিল? চরণ। অম্বিকাচরণ মজুমদার। ঠিক আছে, সেই কারণেই প্র্যাকটিক্যালি অ্যান্সার হচ্ছে অম্বিকাচরণ মুখোপাধ্যায়। কিন্তু এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে কোনোটাই অ্যাকচুয়াল অ্যান্সার নয়। সভাপতি অম্বিকাচরণ মজুমদার ছিল, কিন্তু অ্যাকচুয়াল যদি বলা হয় মুখ্য সমন্বয়কারী, সেটা ছিল, পারবে কেউ বলতে? ইউ ক্যান নেভার গেস। তার নাম ছিল কে? মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ। একমাত্র এনার কারণেই মুসলিম লীগ এবং কংগ্রেস নরমপন্থী চরমপন্থী মিলন হয়েছিল। ওকে, মোহাম্মদ আলী জিন্নাহ, কিন্তু সভাপতি ছিল অম্বিকাচরণ মজুমদার। সেই কারণে অম্বিকাচরণ মজুমদারকে মুখ্য সমন্বয়কারী বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এর পেছনে বাই হেড বা ডিপ্লোমেসি ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি কনভিন্স করাতে সক্ষম হয়েছিলেন যে নিজেদের মধ্যে লড়াই নয়, ব্রিটিশদের প্রতি লড়াই করাটা বেশি প্রয়োজন। পরে মুসলিম লীগ থেকে মানে একমাত্র ব্যক্তি ছিল যে মুসলিম লীগ এবং কংগ্রেস উভয়ের সদস্যপদ তার ছিল, দুটো জায়গায় সে সদস্য ছিল। সেই কারণেই 1916-তে তিনি এই সমন্বয়টা করাতে পেরেছিলেন, দুটো দলের সাথে কথা বলে। ঠিক আছে, পরে কংগ্রেস ত্যাগ করে, সেটা পরের কথা। সারদা আইন কিসের সাথে সম্পর্কিত? বাল্যবিবাহ প্রতিরোধ। বাল্য বিবাহ প্রতিরোধ মানে বেসিক্যালি সারদা আইন করা হয়েছিল যে কম বয়সে, যাকে কম বয়সে বিয়ে দেওয়া হতো ছেলে মেয়ে, তো সেটা প্রতিরোধ করার জন্য সারদা আইন দেওয়া হয়েছিল, বাল্য বিবাহ প্রতিরোধ। আচ্ছা, ভারতের প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন? খেলা তো দেখো। কপিল দেব। অনিল কুম্বলে। না, হরভজন। হরভজন সিং। হরভজন সিং। হরভজন সিং। হরভজন সিং টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিল কার বিরুদ্ধে বলো তো? হরভজন সিং এর সাউথ হ্যাটট্রিক আফ্রিকা। কার বিরুদ্ধে? বলো কার বিরুদ্ধে ছিল? হ্যাটট্রিক করেছিল কার বিরুদ্ধে? ভুলে গেছো? অস্ট্রেলিয়া। মনে নেই? দেখনি খেলাটা? সেই খেলাটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর আউট করলো। প্রথমে হচ্ছে স্টিভ ওয়াকে আউট করেছিল প্রথম উইকেটটা, তারপর হচ্ছে তোমার একে কি বলে, গিলগ্রিস্ট কে। ঠিক আছে, তারপরে হচ্ছে লাস্টটা মনে হয় শেন ওয়ান ছিল মনে হচ্ছে, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু প্রথম দুটো আমার মনে আছে স্টিভ ওয়া ছিল, তারপরে গিলগ্রিস্ট কে আউট করেছিল, আর লাস্ট কাকে আউট করেছিল আমার রিকি পন্টিং। না, রিকি পন্টিং তো আমার অনেক আগে আউট হয়ে গেছিল। মানে প্রথমে স্টিভ ওয়া আউট হয়েছিল, স্টিভ ওয়াকে, তারপরে ছিল তোমার হচ্ছে গিলগ্রিস্ট ছিল, আর লাস্টেরটা সম্ভবত তোমার এ ছিল, সেন ওয়ান ছিল, সম্ভবত সেন ওয়ান ছিল, আমার তারপরটা খেয়াল নেই, বাট এটা ছিল। আচ্ছা, আর কে কে হ্যাটট্রিক করেছে ইন্ডিয়ার বোলারের হিসেবে টেস্টে? সেকেন্ড কে করেছিল? ইরফান পাঠান করেছিল, মনে আছে? পাঠান করেছিল না পাকিস্তানের বিরুদ্ধে? এটা মনে পড়ছে না।
আরে সেই পাকিস্তান সেই যে টেস্ট ক্রিকেটে একদম ঠান্ডা, প্রথমে সালমান বাট, তারপরে সেই মোহাম্মদ ইউসুফ, তারপরে তারপরে ওই নাম ইউনিস খান, তারপরে মোহাম্মদ ইউসুফ পরপর আউট এটা করে। কত সালে বলুন তো? কোনটা বলো তো? এই ইরফান পাঠানেরটা? ইরফান পাঠানেরটা তো তোমার তখন সেহবাগরা খেলতো, এটা 2005-06 এর দিকে হবে, 5-6 তো এরকম তখনের দিকে হয়েছিল। জাসপ্রীত বুমরাও তো করেছে। এ প্রথমে বলছি, প্রথম আর হ্যাট্রিকটা ছিল যে প্রথম ওভারে ছিল 2006-তে, প্রথম ওভারে। এই জন্য ইরফান পাঠানের হ্যাট্রিকটা খুবই ছিল যে ফার্স্ট ওভারে, প্রথম ওভারেই হ্যাট্রিক করে নিয়েছে। কি হবে এটা? জনসংখ্যা সর্বনিম্ন লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ। এবার বেড়ে যাবে কিছুদিন পরে। হ্যাঁ স্যার। প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? অমৃতা প্রীতম। অমৃতা প্রীতম। অমৃতা প্রীতম প্রথম মহিলা হিসেবে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, অমৃতা প্রীতম। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? বাঁশি। 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 বাঁশি প্রত্যেকেই জানি, খুব ফেমাস হরিপ্রসাদ চৌরাসিয়া, বাঁশির সাথে যুক্ত। আচ্ছা, পঞ্চতন্ত্র কোন বিষয়ে আলোচনা করে? নৈতিকতা ও আচরণ। অপশন ডি। নৈতিকতা এবং আচরণ। পঞ্চতন্ত্রের রাইটার কে? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা। তখন তো গল্পের মাধ্যমে নৈতিকতা শেখানো হয়, গল্পগুলো লোকের মনে থাকে। প্রথম কোন মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়? ভারতীয় মহিলা। মীরাবাই। 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 কেউ ইন্দিরা গান্ধী বলছে দিবে। মীরাবাই। আচ্ছা, পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি কোথায় অবস্থিত? ভ্যাটিকান সিটি রোম। রোম। আচ্ছা, ভ্যাটিকান সিটি রোমে অবস্থিত। রোম কার রাজধানী? ইতালির রাজধানী। তাহলে ব্যাপারটা কি হলো? ইতালির রাজধানী রোম। রাষ্ট্র, তাহলে রোমও তো একটা রাষ্ট্র। সেটাই তো আমি বলতে চাইছি, ইতালির রাজধানী রোম, রোমের মধ্যে রয়েছে ভ্যাটিকান সিটি, সেটা আবার দেশ। ডাল মে কুছ কালা হ্যায়। স্যার এটা তো একটা দেশ। মানে ওই যে কি হলো, ডুয়াল সিটিজেনশিপ নেই? না না, এখানের ক্ষেত্রে ব্যাপার হয়েছিল কি, আমি ছোট করে একটা একটু বলে দিচ্ছি জিনিসটা। এটা হচ্ছে মোটামুটি আমি যদি রোমের এরকম স্ট্রাকচার বলি, ঠিক আছে, সরি, এটা যদি টোটালি ইতালির স্ট্রাকচার বলি, ইতালির স্ট্রাকচারের মধ্যে এপাশে নেপল সিসিলি ছিল, বাদ দাও, এই জায়গাতে হচ্ছে রোম রয়েছে, এই যে জায়গাটা সেন্টার, এই জায়গা হচ্ছে রোম। এবার ইতালি আর জার্মানি কিন্তু প্রথম থেকে ইউনিফিকেশন ছিল না, ছোট ছোট রাজ্যের মধ্যে ভাগ ছিল, ঠিক আছে। এবার এই জায়গার এর পাশে এই জায়গা অস্ট্রিয়া ছিল, ঠিক আছে, আর এই দিকে ছিল ফ্রান্স। এরা কি করছিল? ইতালিকে ক্যাপচার করে রেখেছিল। পরে কি হয়, ইতালির যারা লোকেরা ছিল তাদের ক্ষেত্রে এখানে অনেকে রয়েছে, আমি বেশি ভিতরে যাচ্ছি না। ক্যাভুর বলে একজন ছিল, ঠিক আছে, ক্যাভুর বলে ইতালির একজন ডিপ্লোম্যাট ছিল। তো তিনি কি করেছিলেন, খুব মানে ডিপ্লোমেসির সাথে কি করেছিল, যে ইতালিকে ইউনিফিকেশন করেছিল, সমস্ত জায়গায় ইউনিফিকেশন। কিন্তু রোম জায়গাটা ইতালির সাথে যুক্ত হয়নি। কেন? কারণ রোমে ফ্রান্সের ডাইরেক্ট কন্ট্রোল ছিল, এবং রোমে যে হেড হয়, ওখানে যে হেড হয় তাকে পোপ বলা। সেই পোপকে প্রোটেকশন করার জন্য ফ্রান্সের সৈন্যবাহিনী থাকতো। ওকে, এর ফলে কি হয়, ফ্রান্সের সৈন্যবাহিনী থাকার জন্য মানে এইসব পুরো যে ইতালির লোকেরা রোম ক্যাপচার করতে পারেনি। তখন যাই হোক, পরে উইলিয়াম ছিল, সেগুলোর কথা আমি ভেতরে যাচ্ছি না। কিন্তু পরে যখন জার্মানির সাথে ফ্রান্সের লড়াই হয়, নেপোলিয়ন দ্য থার্ড, ফ্রান্সের তখন রাজা ছিল নেপোলিয়ন দ্য থার্ড, যে তৃতীয় নেপোলিয়ন বলে আলাদা। আর তখন জার্মানির হচ্ছে তোমার বিসমার্ক ছিল, অটোমান বিসমার্ক। তো সেই লড়াইয়ের সময় ফ্রান্স বাধ্য হয়ে তার সৈন্যবাহিনী রোম থেকে ফিরিয়ে নেয় ফ্রান্সে। সেই সময় যদি ইতালির যে রাজা ছিল, তখন নামটা ছিল পিডমন্ট সার্ডিনিয়া, ইতালি অন্যভাবে শাসিত হতো। তো সেখানকার রাজা ভালো করে জানতো, যদি সেই সময় রোমকে টোটালি ইতালির মধ্যে ক্যাপচার করা হয়, তাহলে কি হবে, জনগণ মানে খেপে যাবে। সেই কারণে কি হয়, টোটাল রোমকে ইনক্লুড করা হয়, কিন্তু
রোমের মধ্যে একটা জায়গা, ছোট্ট এরকম একটা জায়গা দিয়ে দেওয়া হয়। সেই জায়গাটা বলা হয় যে এখানে পুরো নিয়ন্ত্রণ থাকবে পোপের হাতে। সেই শহরের নাম করে একটা শহর, এটাকে একটা দেশ ঘোষণা করে দিয়ে বলা হয় এর যে পোপ হবে সেখানে হেড হবে। সেটাই হয়ে গেছে ভ্যাটিকান সিটি। তার মানে অ্যাকচুয়ালি ভ্যাটিকান সিটিকে প্রোটেক্ট করছে ইতালি, কিন্তু সেটা আলাদাভাবে একটা দেশ। কারণ কি? ওখানে ধর্মীয় গুরু বসবাস করে। কি বললাম, বোঝা গেল? একটু ছোট কথা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারলেন পারলেন? এবার এর প্রচুর বড় হিস্ট্রি রয়েছে, এগুলো আমাদের সাবজেক্টে এসএলএসটি তে পড়ানো হয়। আর যার হচ্ছে মানে পুতুল স্যার এটা কি plus- ফরাসি বিপ্লবের পর পর এই ঘটনাগুলো ঘটে? হ্যাঁ, এগুলো হচ্ছে ফরাসি বিপ্লবের পরেই হয়েছিল। এগুলো কি বলতো ওয়ার্ল্ড হিস্ট্রিতে, যা কারো হিস্ট্রি সাবজেক্ট আছে, পুতুল একমাত্র। হ্যাঁ পুতুল স্যার। ক্লাস করছো? পুতুল জানে, এটা আমি পড়িয়েছিলাম। পুরো আমাদের মানে ইতালির ইউনিফিকেশন, জার্মানির ইউনিফিকেশন পড়েছিলাম। এগুলো ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে পড়ে, তো সেই জন্য মানে এগুলো তোমাদের মধ্যে নেই আর কি। হ্যাঁ, এগুলো আমাদের সাবজেক্টে পড়ানো হয়, কিন্তু তোমাদের শুধু জাস্ট শুনে নেওয়ার জন্য গল্প। হুম, আচ্ছা, অমরনাথ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর। অমরনাথ জম্মু কাশ্মীর। আচ্ছা, জিম্বাবুয়ের প্রাক্তন নাম কি ছিল? জিম্বাবুয়ে। নামিবিয়া। 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 কেন, নামিবিয়া কি এখন দেশ নেই? না জিম্বাবুয়ে এখন দেশ নেই? স্যার রোডেশিয়া। রোডেশিয়া, ঠিক আছে, রোডেশিয়া। তো রোডেশিয়া বেসিক্যালি জিম্বাবুয়ে যে রোডেশিয়া, এই জায়গা থেকে প্রচুর পরিমাণে গোল্ড পাওয়া যায়, ঠিক আছে, যেটা ইউকে আমাদের ব্রিটেনের মানে আফ্রিকাকে কি করেছিল, যাকে বলে খণ্ড বিখণ্ড করা হয়েছিল। এখানে রোডোস্ফিয়ার বলে একজন ছিল, তিনি এখানে এসে গোল্ড মাইনিং করেছিল। সরি, গোল্ড নয়, ভুল বললাম, ডায়মন্ড। ঠিক আছে, গোল্ড নয়, ডায়মন্ড। তোমার হচ্ছে হিরে। হুম, সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়ে এই জায়গা থেকে করেছিল। তো পরবর্তীকালে তার নাম অনুসারে এই জায়গার নাম রোডেশিয়া হয়েছে। এটাও আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে পড়ে। তো যাই হোক, এখানে একটা কোশ্চেন পড়ে যে আফ্রিকার কোন দেশ কখনো কারো সাম্রাজ্যভুক্ত হয়নি, ইন্ডিপেন্ডেন্ট ছিল? কেউ জানো? কখনো কেউ দখল করতে পারেনি আফ্রিকার একটা দেশকে, সেটা হচ্ছে ইথিওপিয়া। নাম শুনেছো ইথিওপিয়া? হ্যাঁ স্যার। ইথিওপিয়া একটা দেশ যেটা নেভার ক্যাপচার্ড, কখনো সেটা ক্যাপচার করা যায়নি। বাকি প্রায় সমস্ত দেশই ইউরোপীয়রা ক্যাপচার করেছে। খুব ইন্টেলিজেন্ট লোক ছিল ইথিওপিয়ার রাজা। তাহলে স্যার এটা পরিচালিত হতো কিভাবে? কোনটা? মানে ইথিওপিয়া দেশটি? প্রত্যেকটা জায়গাতে সেই জায়গা ট্রাইবাল হেড হতো। ট্রাইবাল হেড মানে কি? সেই জায়গা ট্রাইব থাকতো, ট্রাইবাল হেড থাকতো। এবার ইউরোপের লোকেরা এসে কি করতো, সেই ট্রাইবাল হেডদেরকে কিনে নিত। এবার মিশর বলো, জিম্বাবুয়ে বলো, নামিবিয়া বলো, প্রত্যেকে ট্রাইবাল হেডদেরকে কিনে নিয়ে সেই জায়গা দখল করে নিয়েছিল। ইথিওপিয়ার ক্ষেত্রে কি ছিল, ইথিওপিয়ার যে ট্রাইবাল হেড ছিল সে একটু বুদ্ধিমান ছিল। সে কি করেছে, যে ইথিওপিয়াকে আক্রমণ করেছে কি ইউকে আক্রমণ করেছে, ব্রিটেন আক্রমণ করেছে। কিন্তু ইথিওপিয়া কি করেছে, ফ্রান্সকে বলেছে বাবু যুদ্ধ করার জন্য আমার সৈন্য দাও, তাহলে সৈন্য দিলে আমি তোমাকে ট্রেড করতে, এখানে বাণিজ্য করতে দেবো। ফ্রান্স দেখলো ভাই আমার সুবিধা, আমি অস্ত্র দিই। ফ্রান্স ইথিওপিয়াকে অস্ত্র দিল, ইথিওপিয়া সেই অস্ত্র নিয়ে ইউকের সাথে যুদ্ধ করলো। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কি? অন্যান্য জায়গায় সেটা হয়নি, তারা সবাইকেই শত্রু ভাবতো। বুঝতে পারছো তো কি হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। মানে বন্ধু চেনাটা খুব বড় কথা, এটা ইথিওপিয়া খুব ভালো চেনে। আর ইন্ডিয়ানরাতে ছিল সবচেয়ে বড় বুদ্ধিমান, এরা ব্রিটিশদেরকে বন্ধু ভেবেছে। ঠিক আছে, আচ্ছা, মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল? মনা। মোনা। মোনালিসা। দাম। দাম। আচ্ছা, দাম। ঠিক আছে, দাম ছিল। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা কি নামে পরিচিত? লিরা। সি অথবা ডি এর মধ্যে হবে। লিরা। র্যান্ড হবে। র্যান্ড হবে, র্যান্ড। দক্ষিণ আফ্রিকার র্যান্ড চলে, র্যান্ড। আচ্ছা, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হয়? থেকেই জানি, আরতি সাহা। আরতি সাহা। ফেমাস আরতি সাহা। ঠিক আছে, ইংলিশ চ্যানেল, সাঁতারে হয় এটা। পৃথিবীর উচ্চতম বিল্ডিং? বুর্জ খলিফা। বুর্জ খলিফা। বুর্জ খলিফা। এটা কোথায় অবস্থিত? দুবাই। দুবাই। আচ্ছা, সহজ কোশ্চেন বলে ফেল। শ্বেতাম্বর। দিগম্বর। দিগম্বর।
শ্বেতাম্বর তো সাদা বস্ত্র। শ্বেত বস্ত্র হেড কে? পরিধান করে। হ্যাঁ হ্যাঁ হেড বলে দাও কে কে? ভদ্রবাহু ভদ্রবাহু আর আষ্টে শ্বেতাম্বরের হচ্ছে স্থূলভদ্র। 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 বোধগয়ার মহাবোধি টেম্পল কে নির্মাণ করেন? তো ধর্মপাল। বুদ্ধগয়া। অ্যান্সার হবে অশোক। অশোক দ্য গ্রেট। অশোক। অশোক দ্য গ্রেট মহাবোধি টেম্পল সম্রাট অশোক বানিয়েছিল। আচ্ছা, প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিল? দেবিকা রানী। দেবিকা রানী। দেবিকা রানী। দাদা সাহেব ফালকে। কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মাণ হয়েছিল? সমুদ্রগুপ্ত। স্যার অশোক হবে। এটা অশোক অশোক। হবে। ও সরি অশোক অশোক অশোক। আর এটাকে প্রথমবার সাঁচি স্তূপ ক্ষতিগ্রস্ত হয়েছিল কার আমলে? হর্ষবর্ধন। সমুদ্রগুপ্ত। হর্ষবর্ধন কেন না, ক্ষতিগ্রস্ত হয় পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে, আর এটা রিপেয়ার কে করেছিল আবার? অগ্নিমিত্র শুঙ্গ। মনে পড়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ। পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছিল বৌদ্ধ বিদ্বেষী। বৌদ্ধ বিদ্বেষী। স্যার পেজটা দেখা যাচ্ছে না। হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, সুভাষচন্দ্র বসু কোথায় ভারতীয় সরকার স্বাধীন সরকার গঠন করেছিল? রেঙ্গুন। কোথায়? রেঙ্গুন। সিঙ্গাপুর হবে। সিঙ্গাপুর। দেখতে পাচ্ছি না তো কিছু। সিঙ্গাপুর। হ্যাঁ স্যার সিঙ্গাপুরে গঠন দেখা করেছিল যাচ্ছে না। স্বাধীন ভারত সরকার। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কবে হয়েছিল? সুরাট। সুরাট। দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না স্যার। শোনাও যাচ্ছে না কিছু। স্যার আমরা কিছু দেখতে শুনতে পাচ্ছি না। 1907 1907 সুরাট স্প্লিট বলা, নরমপন্থী চরমপন্থীর বিভাজন। আচ্ছা, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো? 8টি। কিছু তো দেখাও যাচ্ছে না Option নেই। শোনাও যাচ্ছে না। এখন 8টি আছে? 8টা আছে এখন? ইউনিয়ন টেরিটরি এখন কতগুলো আছে? 7টা স্যার। 7টা আছে। দাদরা নগর হাভেলি স্যার দমন আগে দিউ এগুলো একটু দেখাবেন, মানে কিছু দেখা যাচ্ছিল না। কিছু দেখা যাচ্ছিল না। কত থেকে বলো? ওই যে পুষ্যমিত্র শুঙ্গ বলছিলেন তখন থেকে। আচ্ছা, কেন বাকিদের দেখা যায়নি? কারো দেখা যায়নি? না এই যে আজকে না মাসে স্যার থেকে দেখা আমরা যাচ্ছে। দেখতেও পাইনি শুনতেও পাইনি। কিছুই শোনা যাচ্ছিল না। আমাদের আবার বেরিয়ে আবার জয়েন হলাম। হ্যাঁ বেরিয়ে আচ্ছা, যায় ঠিক আছে। বলে দিচ্ছি। কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? তোমার হচ্ছে অশোক। ক্ষতিগ্রস্ত হয়েছিল পুষ্যমিত্র শুঙ্গের দ্বারা। রিপেয়ার করেছিল তার পুত্র অগ্নিমিত্র শুঙ্গ। স্বাধীন ভারতীয় সরকার গঠিত করেছিল সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে, থেকেই জানি। তারপর প্রথম জাতীয় কংগ্রেসের বিভাজন হয়েছিল সুরাটে 1907-এ, যেটাকে আমরা সুরাট স্প্লিট হিসেবে বলে থাকি। আর হচ্ছে ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল প্রেজেন্টলি রয়েছে কতগুলো? 7টা, তাই তো? 7টাই তো রয়েছে নাকি? হ্যাঁ 8টা ছিল, 7টা হয়েছে। আচ্ছা 8টা ছিল তো। 8টা ছিল 7টা হয়ে গেছে। মার্চ করলো না, দমন দিউ আর দাদরা নগর হাভেলি একসাথে করা হলো না? নাকি দেখাতে হবে? না স্যার মনে ছিল না। আচ্ছা, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক। কর্ণাটক। বন্দিপুর কর্ণাটকে অবস্থিত বন্দিপুর অভয়ারণ্য। প্রথম সংবিধান সংশোধন হয়েছিল কত সালে? 1951। 1951 সালে। মানে এমন বানিয়েছে প্রথম বছরই সংশোধন করতে হচ্ছে, তাই তো? কতবার সংশোধন হয়েছে এখনো পর্যন্ত? 103। 103? কোন ডেটে পড়ে আছে ওখানে? 103? 109। 109? কতগুলো? 103, 104, 107। আচ্ছা, কতগুলো সংবিধান সংশোধন? কতগুলো? 106 তো।
হলো লাস্ট হলো যে এই কয়েকদিন আগেই হলো 28শে সেপ্টেম্বর 2023 লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেখানে ওমেন রিজার্ভেশন এলো, তাই তো, রিজার্ভ দ্য 1/3 অফ দ্য সিট ইন দ্য লোকসভা অ্যান্ড লেজিসলেচার ফর ওমেন। এটা নিয়ে এত কিছু হলো, 106তম লাস্ট যেটা, তাই না? 105 তো অনেক দিন আগে, ওবিসিদের হচ্ছে তোমার গভর্নমেন্ট রিপ্রেজেন্টেশন অনেক দিন আগে। আর 103 2019, যে 103 বললে বাবু আপডেট করতে হবে নিজেকে একটু, তাই তো। 105 বলতে ঠিক আছে, আমি 105 বলে আমি মেনে নিতাম, ঠিক আছে, না 2023 এটা খেয়াল নেই, লাস্ট এটা মনে নেই, 106 হয়ে গেছে। ভারতের সর্বোচ্চ লিগ্যাল অফিসার কে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। জেনারেল। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সর্বোচ্চ লিগ্যাল অফিসার। তো এখানে যদি রাষ্ট্রপতি থাকতো তাও কি ওটাই হতো? কেন রাষ্ট্রপতি কবে থেকে লিগ্যাল অফিসার হলো বাবা? রাষ্ট্রপতি কি কোনো লিগ্যাল বলেছে অফিসার? না। তাহলে লিগ্যাল বললেই রাষ্ট্রপতি হয়ে গেল? তাহলে তোমার বিরুদ্ধে লিগ্যাল মানে লিগ্যাল স্টেপ নেওয়া হবে, তার মানে তুমি আইনমন্ত্রী হয়ে গেল, তাই কি? না, না। লিগ্যাল কথাটা বললেই কি সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি হয়ে যাবে? ওর জন্য আমি ভাবছিলাম এখানে কেউ নন হবে কিনা। কেন লিগ অফিসার বলছে? অফিসার মানে কাকে বলা হয়? যে একদম কনস্টিটিউশনাল পদ দখল করবে। আইন মন্ত্রী, মন্ত্রী কখনো অফিসার নয়, ভালো করে বোঝো। অধ্যক্ষ কখনো অফিসার নয়। কেন? কোনো মন্ত্রী বা অধ্যক্ষ এরা হয় পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি, ভালো করে বোঝো। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, প্রাইম মিনিস্টার ইজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সিএম পাবলিক রিপ্রেজেন্টেটিভ। অ্যাটর্নি জেনারেল কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ নয়। তিনি কিসের জন্য আছেন? অ্যাটর্নি জেনারেলকে কোনো না কোনো এক্সাম আইএএস বা আইপিএস থেকে পাস করে যেতে হবে, ভালো করে বোঝো। সেই কারণে তিনি অফিসার, ডিএম, ঠিক আছে, এরা অফিসার, ভালো করে বোঝো। ডিএম, তারপর হচ্ছে আমাদের ধরো আরো আরো যেসব পদ রয়েছে তোমাদের হচ্ছে জাজ, এরা কিন্তু কারো ভোটে আসেনি, এরা এক্সাম দিয়ে এসেছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? এরা আচ্ছা অফিসার, আচ্ছা, হুম, হুম। কিন্তু পিএম সিএম এরা কখনো অফিসার না, এরা হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি। সচিব একজন অফিসার, কারণ সে পরীক্ষা দিয়ে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ 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 হ্যাঁ। ওই জন্য আমি বলেছিলাম না, আমাদের যে ভারতের সংবিধানে দু ধরনের হয়, একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে অরাজনৈতিক। রাজনৈতিকের মধ্যে এরা পড়ছে যারা ভোটের মাধ্যমে আসছে, আর অরাজনৈতিক যারা হচ্ছে পরীক্ষা দিয়ে আসছে। আচ্ছা। সংবিধানে কে সভাপতি হিসেবে স্বাক্ষর করেন? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র একদম রাজেন্দ্র প্রসাদ, স্বাভাবিকই কোশ্চেন। গ্রাম পঞ্চায়েতে প্রথম সভার আহ্বান করেন কে? গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত ডিও। প্রধান। পঞ্চায়েত ডি। বিডিও, বিডিও করে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, বিডিও পঞ্চায়েত সভার আহ্বান করে। গ্রাম পঞ্চায়েতে প্রথম সভার আহ্বান করে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ভারতের হ্যাঁ বলো কি বলছো? 1951। হ্যাঁ, প্রথম যোজনা কমিশন কবে গঠিত হয়েছিল? 1950। 1950। তারপরে সেই যোজনা কমিশনের আন্ডারে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 51 থেকে। মাথায় 1951। ঢুকেছে? মাথায় ঢুকেছে তো? হ্যাঁ যোজনা স্যার, কমিশন বলতে প্ল্যানিং কমিশন। হ্যাঁ, এটা গড়বড় হয়ে গেছিল। ও প্ল্যানিং কমিশনের বাংলা যোজনা কমিশন। হ্যাঁ, প্ল্যানিং মানেই তো যোজনা। প্ল্যানিং কথাটার মানেই হচ্ছে পরিকল্পনা বা যোজনা কমিশন। এখনো দেখবে একটা পত্রিকা বেরোয়, যোজনা বলে একটা পত্রিকা বেরোয়, ঠিক আছে। তোমরা যদি বিভিন্ন যেতে দেখো, যোজনা বলে একটা পত্রিকা বেরোয়, তাতে গভর্নমেন্ট কি কি পরিকল্পনা বা এ নিয়ে আসছে নীতি আয়োগের মাধ্যমে। নীতি আয়োগ এখন তো এই কাজটা নীতি আয়োগ করছে, সেগুলো সব লেখা আছে, গভর্নমেন্ট কি কি জিনিস করছে, এগুলো নীতি আয়োগ এটাগুলোকে প্রচারই করে, ঘোষণা। যে পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি কোনটি? খনিজ তেল। অপরিশোধিত খনিজ তেল। খনিজ তেল। অপরিশোধিত খনিজ তেলের আমদানি ব্যয় সবচেয়ে বেশি, অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়। তাহলে ভারত সবচেয়ে বেশি অপরিশোধিত খনিজ তেল কার কাছ থেকে নেয়? দুবাই। প্রেজেন্টলি রাশিয়া, ঠিক আছে, রাশিয়ার কাছ থেকে।
এবং রাশিয়া এই ক্রুড অয়েল বিক্রি করে প্রেজেন্টলি কিন্তু অনেক টাকা ইনকাম করেছে। আর এর সময় তোমার এই যে রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় ইউরোপের লোকেরা প্রথমে কিনতে চায়নি, সেই কারণের জন্য হচ্ছে ইউরোপের অবস্থা ঘটিয়ে হারিয়ে গেছে। আর রাশিয়া এখন কিন্তু রাশিয়া ইউক্রেন ওয়ারে এমন একটা ওয়ার হলো যেখানে রাশিয়া লড়াই করতে চায়নি, বাধ্য হয়ে লড়াই করতে হলো, কিন্তু সবচেয়ে বেশি লাভবান রাশিয়া হয়ে গেছে। ঠিক আছে, রাশিয়াতে প্রচুর লাভ করেছে, হিউজ লাভ করেছে, এবং আমেরিকা প্রেজেন্টলি অনেক ব্যাকফুটে চলে গিয়েছে এখন। নিম্নলিখিত কোনটি স্টক শেয়ার, যে শেয়ারটাকে স্টক করা যায়? ফান্ড। এটা হচ্ছে Fund অ্যাকচুয়ালি share? Fund. বোনাস শেয়ার। বোনাস শেয়ারকে স্টক শেয়ার বলা হয়। স্টক শেয়ার কথার অর্থ হচ্ছে যেটাকে তুমি স্টক করতে পারো, মানে জমা রাখতে পারো। ঠিক আছে, মানে সাপোজ তুমি একটা কোম্পানির কোনো কিছু কিনলে, শেয়ার কিনলে, সেই শেয়ারটাকে কিনে তুমি 10 বছর 15 বছরের জন্য রেখে দিলে, তখন সেটাকে বলে স্টক শেয়ার। আর সেই স্টক শেয়ারের মধ্যে বোনাস শেয়ার হয়, মানে সাপোজ ধরো আজকে তুমি একটা নতুন একটা কোম্পানি এলো, সেই কোম্পানির হচ্ছে ভ্যালুয়েশন সাপোজ ধরো 10 লাখ টাকা, তাহলে সেই 10 লাখ টাকার কোম্পানি তুমি 1 লাখ টাকা ইনভেস্ট করে তার 10% শেয়ার তুমি আজকের ডেটে কিনে নিয়েছো। কোম্পানিটা প্রচুর লাভ করে 2 বছর পরে, ঠিক আছে, 2 বছর পরে বা 3 বছর পরে 10 লাখ কোম্পানিটা 10 কোটি টাকার কোম্পানি হলো। তুমি কিন্তু সে 1 লাখ টাকা ইনভেস্ট করেছো, দিয়ে রেখে দিয়েছো, আর তুমি কিন্তু সেই কোম্পানিতে যাও না, কোম্পানি সম্পর্কে কিছুই জানো না, শুধু তুমি স্টক কিনে রেখে দিয়েছো, 10% স্টক কিনে রেখে দিয়েছো। কোম্পানিটা লাভ করে যখন 10 কোটি টাকার কোম্পানি হলো, সঙ্গে সঙ্গে তোমার এই 1 লাখ টাকাটা হয়ে গেল 1 কোটি টাকা। মানে তুমি কিন্তু এখনো 10% মালিক আছো, তুমি কিন্তু একটাও পয়সা ইনভেস্ট করোনি। 2 বছরে যদি কোম্পানি 10 লাখ থেকে 10 কোটি হয়, তোমার 1 লাখ টাকা 1 কোটি টাকা হয়ে যাবে। কোম্পানি যদি এখান থেকে 100 কোটি টাকা হয়, তুমি 1 টাকাও কিছু কোম্পানির জন্য করোনি, তোমার সঙ্গে সঙ্গে 10 কোটি টাকা হয়ে গেল। দিস ইজ কল্ড স্টক। তুমি যে রেখেছো, দিস ইজ কল্ড বোনাস শেয়ার হচ্ছে। ঠিক আছে, এবার এই শেয়ার তুমি কিনে রাখার জন্য কোম্পানি কি করে, প্রতি বছর মানে সব সময় কোম্পানি দেখো তার ভ্যালু থেকে তো তোমার টাকাটা বাড়ছে, এবং এই কোম্পানি যখন 10 কোটি টাকার কোম্পানি হলো, কিন্তু কোম্পানি প্রতি বছর কোনো প্রোডাক্ট বিক্রি করে বা যা করে প্রফিট একটা জেনারেট করে। প্রফিট হয়, প্রফিটে সে ধরো 10 লাখ টাকার কোম্পানি যখন ছিল, সে প্রফিট করতো 10,000 টাকা, 10,000 প্রফিট করতো। আর এই সময় এসে সে ধরো 1 লাখ টাকার প্রফিট করেছে, এই 1 লাখ টাকা 10% কিন্তু তুমি পাবে, তারপর প্রফিটেরও পার্সেন্টেজ তুমি পাবে। তার মানে কি পাচ্ছ, তুমি স্টকেরও ভ্যালু পাচ্ছ, প্লাস প্রফিটেরও ভাগ পাচ্ছ, তোমার কাছে বোনাস হয়ে যাচ্ছে। এই জন্য এই জিনিসটাকে বোনাস শেয়ার বলা হয়। বুঝতে পারলাম না পারিনি? আচ্ছা স্যার, তাহলে তো মানে যে কেউ তাহলে তো অনেকেই তো শেয়ার কিনে বড়লোক হয়ে যেতে পারে। হয়তো এই যে আমাদের হচ্ছে বলা হচ্ছে, এই যে কি নামটা, একটা নাম বলেছিলাম, ওয়ারেন বাফেট। ঠিক আছে, গুগলে সার্চ করে দেখবে, ওয়ারেন বাফেট বলে একজন পৃথিবীর মানে বড় লোকের মধ্যে অন্যতম। কোনোদিন কিচ্ছু 1 টাকাও কোনো কিছু প্রোডাক্ট বানায়নি, শুধু শেয়ার মার্কেটে কিনে, শেয়ার মার্কেটে এই টাকাগুলো শেয়ার কিনে। এবার দেখো তুমি কি করে জানবে কোন কোম্পানির শেয়ার কখন যাবে? তাহলে তোমাকে তার জন্য অ্যানালাইসিস দরকার। তুমি যদি ভুল কিনো তাহলে তোমার ঘটি হারিয়ে গেল। এই যে 10 লাখ টাকার কোম্পানি, তো তুমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছো, কোম্পানি 2 দিন পরে বন্ধ হয়ে গেল, তোমার 1 লাখ টাকা ঘটি হারিয়ে গেল, শেষ। বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, মানে কিন্তু যে কোম্পানিগুলো ধরুন বহুদিন ধরে চলছে, খুব হুম, ফেমাস হুম। কোম্পানি, তাহলে তো সেগুলো শেয়ার কিনলে তো তাহলে হ্যাঁ, সেগুলো তো কখনো বন্ধ হবে না। বন্ধ হবে না, কিন্তু সেই শেয়ার, সেই কোম্পানির শেয়ারের দাম বেশি, সেই কোম্পানির দাম ও অলরেডি বেশি। তাহলে তোমাকে কোম্পানি এমন কিনতে হবে যে রিস্কি কোম্পানি, সে উঠতেও পারে ডুবতেও পারে, তার দাম কম হবে বেশি হবে। এই যে দেখো, যখন এই যে আদানির বিরুদ্ধে যে হিন্ডেনবার্গ রিপোর্ট হয়েছিল, তখন আদানির শেয়ার যেটা 600 টাকার শেয়ার ছিল, তার জন্য শেয়ার হয়ে গেছিল 200 টাকা। ঠিক আছে, তাহলে কেন হয়েছিল? কারণ প্রত্যেকে ভয়ে শেয়ার বিক্রি করছিল। সেই সময় যেসব লোকেরা শেয়ার বিক্রি না করে বা 200 টাকার শেয়ার দেখে সেই সময় কিছু ভদ্রলোক যদি কিনে নিত, আজকে আম্বানি আবার আদানির শেয়ার 800 টাকা হয়ে গেছে, তাহলে দেখো তার গুণ 4 গুণ বেশি সে প্রফিট করছে, রিস্ক নিয়েছিল বলে। কিন্তু কেউ কি ভেবেছিল যে আদানি আবার ফুটে যাবে না উঠবে? কিন্তু যারা জানতো তারা ঠিক জানে যে আদানি আবার ঘুরে আসবে। সেই কারণে যারা আদানির শেয়ারে রেখেছিল তারা বড় লোক হয়েছে, আর যারা তুলে নিয়েছিল তাদের ঘটি হারিয়ে গেছে। বুঝতে পারছো? রিস্ক তো বাবু তোমাকে নিতে হবে, শেয়ার মার্কেট তো সেটাই। মানে স্যার, ধরুন মানে আমি আবারও বলছি, আপনি বলেছিলেন তাও বলছি যে কাউকে শেয়ার কেনা মানে সেই কোম্পানিকে আমি কিছু টাকা ইনভেস্ট করছি, সেই টাকাটা দিয়ে তারা আরো মানে আরো হুম, ইনভেস্ট করবে বিজনেসে, তাই তো? ইনভেস্ট করবে, তারা বিজনেস করবে।
তার বিজনেসে একটা বিজনেস রান করাতে তো প্রচুর টাকা দরকার, একজন মানুষের পক্ষে তো অত টাকা রাখা সম্ভব নয়। সেই কারণে তারা শেয়ার মার্কেট করে, আইপিও তে আসে, ইনিশিয়াল পাবলিক অফারিং আচ্ছা, করে। হ্যাঁ 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 হুম, আচ্ছা, এবার ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর, একদম। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, সহজ কোশ্চেন বলে গেল। বম্বে। বোম্বে। বম্বে, মুম্বাই। মুম্বাই বকুল দাস তেজপাল কলেজ। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী? প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রচন্ড ঘোষ। প্রফুল্ল চন্দ্র ঘোষ। ঠিক আছে। আজকে ওয়েস্ট বেঙ্গলের দুর্ভিক্ষে মানে মানে ফুটে যাওয়ার কারণ হচ্ছে এইসব কিছু ব্যক্তি। কংগ্রেস পশ্চিমবঙ্গের ডিক্লাইনের জন্য দায়ী কংগ্রেস, তবে না স্যার সিপিএম। কংগ্রেস যখন সরকার ছিল তখন কংগ্রেস সিপিএম যে বামপন্থী তারা যাতে না আসতে পারে ক্ষমতায়, সেই জন্য কংগ্রেস প্রথম ভায়োলেন্স ক্রিয়েট করেছিল সিপিএম এর উপরে। সিপিএম আবার সেই ভায়োলেন্স কন্টিনিউ রেখেছিল, তার করেছিল টিএমসির উপরে। তাহলে এখন দেখো আবার সেই টিএমসি ভায়োলেন্স ক্রিয়েট করছে কাদের জন্য? বিজেপির জন্য, বিজেপি যাতে না করতে পারে। সন্দেশখালী থেকে শুরু করে সব ঘটনা তোমরা প্রেজেন্টলি চলছে দেখতে পাচ্ছ। তাহলে অ্যাকচুয়াল শুরুটা করেছিল কংগ্রেস, সবই দেখিয়েছে। এখন সেই জায়গায় পরপর পরপর ঘুরছে। ভাগ্য না এইভাবেই হয়, বুঝলে? চারমিনার কোন শহরে অবস্থিত? বেঙ্গালুরু, না হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের চারমিনার অবস্থিত। দ্য ইনসাইডার বইটির লেখককে, খুব ফেমাস বই। খুশবন্ত সিং। অ্যান্সার হচ্ছে খুশবন্ত ডক্টর সিং। পিভি নরসিম্হা রাও। পিভি নরসিম্হা রাওয়ের বিখ্যাত বই আমাদের প্রধানমন্ত্রী, দ্য ইনসাইডার। মোহিনী অট্টম বলো, সহজ কোশ্চেন। কেরল। তামিল। কেরল। তামিলনাড়ু। কেরল কেরল। কেরলের মোহিনী অট্টম, কেরলের নৃত্যশৈলী। আলেকজান্ডার ভারতে কতদিন ছিলেন? 19 মাস। 19 মাস। 30 মাস। 19 মাস আলেকজান্ডার ভারতে ছিলেন। হিরাসপিসের যুদ্ধ? আলেকজান্ডার আলেকজান্ডার পুরুর মধ্যে। আলেকজান্ডার রাজা পুরু। পুরুর মধ্যে। কত সালে? 326। 26 কি 27? 26 না 27? 26 26 326 BC, 326 BC। আলোকবর্ষ কি? অপশন এ। না অপশন বি, আলোর 1 বছরের অতিক্রান্ত দূরত্ব। আলোর 1 বছরের অতিক্রান্ত দূরত্ব। আলো 1 বছরে যতটা দূরত্ব যায় তাকে বলে আলোকবর্ষ। আলোকবর্ষের থেকে বড় একক কি দূরত্বে? পারসেক। পারসেক আলোকবর্ষ থেকে বড়। পৃথিবীর বাইরের মহাকাশের বর্ণ কি? কালো। কালো। আলো, কারণ কোনো অ্যাটমসফিয়ার নেই। আর আমাদের আকাশের রং নীল কেন? রিফ্লেকশনের জন্য। রিফ্লেকশনের জন্য? বিচ্ছুরণ। না, বিচ্ছুরণ ইংলিশ কি? ডিফ্র্যাকশন। রিফ্র্যাকশন। তো প্রতিসরণ। কি বিচ্ছুরণের ইংরেজি কি? লাইট কি করে? স্ক্যাটার করে, সেই জন্য এটাকে বলে স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং অফ লাইট কে প্রথম দেখেছিল? আলো স্ক্যাটারিং অফ লাইট করে বলে আকাশের রং নীল, এটা কে বলেছিল প্রথম? কিসনে বাতায়া? ও সিভি রমন। বুঝলে? এটা থেকেই আছে প্রথম রমন এফেক্ট, সেই রামান কারণেই নোবেল এফেক্ট। পুরস্কার পেয়েছিল। মাথায় ঢুকিয়েছে? হ্যাঁ এর আগে যত কিছু আবিষ্কার হয়েছিল সবকিছু ব্রিটিশরা মানে তারা সব নিজেদের নামে করে নিয়েছে, কিন্তু এটা করতে পারে। এখন সবই রিভাইজ হচ্ছে, জানো? তোমরা খবর তো রাখোনি কোথাও। এখন নিউটনের ল নাম করে আর নিউটনের ল নেই, এখন নিউটনের ল এর নাম পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, কোনো চিন্তা করতে হবে না। আসবে আসবে খবর পেয়ে যাবে সব কি হচ্ছে। এবার বলবে যে তাহলে ইন্ডিয়াতেই স্যার করছে, ইন্ডিয়ার লোকেরা। না, এগুলো ইন্ডিয়াতে কিছুই চেঞ্জ হচ্ছে না, এটা সব চেঞ্জ হচ্ছে জার্মানিতে, ইউকে তে, বাইরের দেশের ইউনিভার্সিটিরাই করছে, বড় বড় ইউনিভার্সিটিরাই চেঞ্জ করছে।
ইন্ডিয়াতে কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। কে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক? সিভি রামন। সিভি সিভি রমন। রমন। তার সঙ্গে আর কে কে ছিল? চক্রবর্তী রাজা গোপালাচার্য আর সর্বপল্লী রাধাকৃষ্ণন। শ্রী রাজা গোপালাচারী আর হচ্ছে আমাদেরকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, এস রাধাকৃষ্ণ। কত সালে পেয়েছিল এরা প্রথম? 1954। 1954, 1954 প্রথম ভারত। আর লাস্ট ভারতরত্ন প্রাপক কারা? এই যে রিসেন্ট হলো কয়েকদিন আগে। লাস্ট ভারতরত্ন আর এতজন পেলো যে এই কয়েকদিন আগে। সেটা তো পদ্মভূষণ পদ্মবিভূষণ পেলো। লাস্ট ভারতরত্ন গুলো কারা পেলো? 2019-এ, সরি 2019-এ যেটা হয়েছিল, তারপরে তো এখনো হয়নি। না 24-এ হয়েছে তো, তোমরা আমি তাই বলি, ভুল কি বলছি? 24-এ ভারতরত্ন দিল না এই কয়েকদিন আগে? আরে জানুয়ারি মাসে দিল যে। আচ্ছা, বিহারে দিল তো। ওই যে বিহারের মুখ্যমন্ত্রী কি যেন নাম, মানে মুখ্যমন্ত্রী না, বিহারের একজন না, কি যেন ভুলে গেছি নামটা। 24-এ ভারতরত্ন কে কে পেল? প্রথমে কর্পূরী ঠাকুর। এই তো বিহারের ওই যে আগে ছিলেন। আচ্ছা, কর্পূরী ঠাকুর। আর এলকে আদবানি হলো না? এলকে আদবানি। মরণোত্তর। হ্যাঁ, মরণোত্তম 3 জন আর একজন পিভি নরসিম্হা রাও, চরণ সিং। হয়নি এগুলো? এতগুলো দিয়েছে, স্যার। হ্যাঁ স্যার। দিল তাহলে এনারা সবাই মরণোত্তর পেলেন। হ্যাঁ, যে মরে গেছে, এলকে আদবানি তো বেঁচে আছে। যে মেরে গেছে মরণোত্তর, তার সঙ্গে কি আছে? আর কে? এম এস স্বামীনাথন, তাই না? স্বামীনাথন পেল। হোয়াইট ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় স্বামীনাথনকে। চরণ সিং প্রাইম মিনিস্টার ছিল আমাদের 5th, নরসিম্হা রাও আমাদের 9th প্রাইম মিনিস্টার ছিল, এলকে আদবানি তো আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল লাস্ট অটল বিহারীর সঙ্গে, কর্পূরী ঠাকুর হচ্ছে বিহারের চিফ মিনিস্টার ছিল, তাই না? মনে রাখতে হবে। আচ্ছা, কোন নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প? শতদ্রু নদীর তীরে, ঠিক আছে, ভাকরা নাঙ্গাল মানে। আর এখানে ভাকরা নাঙ্গালের কাছে আর গোবিন্দ সাগর যেটা রয়েছে, তো ইউপি স্যার, ইউপি। গোবিন্দ সাগর যেটা গোবিন্দ বল্লভ যেটা হয় না, গোবিন্দ তোমার হচ্ছে উত্তরপ্রদেশ তো স্যার। গোবিন্দ যে গোবিন্দ সাগর, যে গোবিন্দপন সাগর একটা হয় না তোমাদের, বেরিয়েছে, মানে বেরিয়েছে বলতে সরি, এই যে গোবিন্দ বল্লভপন সাগর লেক যেটা আছে না, এটা উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশে আছে। আচ্ছা, ভাকরা নাঙ্গালটা আমি দেখলাম, মানে মানে মারাত্মক আছে, যাই হোক। আচ্ছা, সোয়াবিন উৎপাদনকারী রাজ্য? উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ। কি হবে সোয়াবিন উৎপাদনকারী রাজ্য? আমাদের হবে মধ্যপ্রদেশ, এমপি। আচ্ছা, চণ্ডাশোক কাকে বলা হয়? সহজ কোশ্চেন। অশোককেই আগে বলা হতো। অশোককেই বলা হয় আগে। চণ্ডাশোক। আচ্ছা, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করে? কুশীনগর। কুশীনগর। আচ্ছা, কুশীনগরে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছেন। ভালো কথা। পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা? অনন্ত বর্মন। অনন্ত বর্মন চোর গঙ্গ, যে গঙ্গ ডাইনেস্টির রাজা। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা কি? এক ধরনের উপন্যাস। শেষের কবিতা হবে নাকি? একই ব্যাপার, শেষ কবিতা, শেষের কবিতা। আচ্ছা, প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। রবিদা। বর্ডার রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রের অন্তর্গত ভারতের? নগর উন্নয়ন। প্রতিরক্ষা। বর্ডার না, বিএসএফ, বর্ডার রোড অর্গানাইজেশন,
যেসব এগুলো তৈরি হয়, এগুলো আমাদের হ্যাঁ স্যার, প্রতিরক্ষা দপ্তর। প্রতিরক্ষা। নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরি অস্ট্রেলিয়া। দক্ষিণ কোন দেশে? আফ্রিকা। অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। আচ্ছা, বাংলার আকবর। হোসেন শাহ। হোসেন শাহ। হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। হোসেন শাহ। তার সময় কার আবির্ভাব হয়েছিল? হোসেন শাহের সময় চৈতন্যদেব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্রজদার স্রষ্টা। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। ব্রজদা নারায়ণ গৌর কিশোর। নারায়ণ গঙ্গোপাধ্যায়। গৌরী কিশোর ঘোষ। গৌরী কিশোর ঘোষের ব্রজদা। বৈশাখী কোন রাজ্যের বিখ্যাত উৎসব? বৈশাখী পাঞ্জাব। আসাম। পাঞ্জাব। পাঞ্জাব। গুজরাট। পাঞ্জাব রে, পাঞ্জাব। বৈশাখী পাঞ্জাবে। ইন্ডিয়ান ডায়মন্ড ইনস্টিটিউট কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। হ্যাঁ, এটা গুজরাট। গুজরাট। মুম্বাই। সবচেয়ে বেশি ডায়মন্ডের যে কাজকর্ম পাওয়া যায় বাইরে গুজরাটে। গুজরাটে। ডায়মন্ড ইনস্টিটিউট গুজরাটে। সেন্ট্রাল চেন্নাই। লেদার রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই। চেন্নাইতে লেদার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ভারতীয় ক্ষেপণাস্ত্র কোনটি? অগ্নি। অগ্নি। কে বানিয়েছিল? ওই যে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। আর অগ্নির জন্য সব থেকে বেশি আব্দুল কালামকে ক্রিটিসাইজ হতে হয়েছে, ঠিক আছে, কারণ এটা বারবার অগ্নি ফেল হচ্ছিল, বারবার আব্দুল কালামকে এর জন্য হতে হচ্ছে। আর সেই সময় হচ্ছে যখন আব্দুল কালাম হচ্ছে ডিআরডিওতে ছিল, তখন ডিআরডিওর হেড ছিল, যেটাতে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল, সতীশ ধাওয়ান, ঠিক আছে, মারাত্মক তখন। যাই হোক, তো বেশি ডিটেলসে যাবো না। কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি? মণিপুর। নাগাল্যান্ড। নাগাল্যান্ড। সর্বাধিক পরিমাণ কার্বন কোন ভাইতে পাওয়া যায়? অ্যানথ্রাসাইট। কাজিরাঙ্গা। আসামে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয়। জনগণনা কত বছর অন্তর হয়? 10 বছর। 10 বছর। তবে 2011 পরে হয়নি কোভিড এর জন্য। কবে করে? আবার তোমার এই 31-এই করবে আর কি, মাঝখানে করবে না। পঞ্চায়েতি রাজ্যের ব্যবস্থার শীর্ষে কে আছে? জেলা পরিষদ। ভেরি গুড। রাষ্ট্রপতির পদপ্রার্থীর ঊর্ধ্বসীমা কত বছর? কোনো ঊর্ধ্বসীমা নেই। কোনো ঊর্ধ্বসীমা নেই। হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেয়? 65। হাইকোর্ট হবে 62। হাইকোর্ট 62, সুপ্রিম কোর্ট 65। হাইকোর্ট 62, সুপ্রিম কোর্ট 65। ঠিক আছে। আচ্ছা, অর্থ বিল কিনা তাকে বিবেচনা করেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, ঠিক করে বলো। না স্যার, লোকসভার অধ্যক্ষ। ভেরি গুড। কোনটি সংবিধান দ্বারা গঠিত নয়? যোজনা কমিশন। ভেরি গুড। যোজনা কমিশন সংবিধান দ্বারা গঠিত নয়, এই কারণে ওটাকে রিপ্লেস করে নির্বাগ করা হয়েছে। বাকি ফাইন্যান্স কমিশন, নির্বাচন কমিশন আর লোকসেবা আয়োগ তো আমাদের রয়েছে, এগুলো সব সংবিধান দ্বারা গঠিত। লোকসেবা আয়োগ বলতে পিএসসির কথা বলা হচ্ছে, আর এটা হচ্ছে ফাইন্যান্স কমিশন। নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, এগুলো সব সংবিধান দ্বারা গঠিত। কাকোলা জলপ্রপাত বিহার। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ভেরি গুড। এখন মেয়র কে? এখন ফিরাদ হাকিম। যে ভিয়েতনামের প্রচলিত মুদ্রা? পেসো। ডং। খুব উইক কারেন্সি ডং। আচ্ছা, গান্ধীজি সমাধিস্থল? রাজঘাট।
রাজঘাট। রাজঘাট। জরাসন্ধ কাকে বলা হয় বাংলা সাহিত্যে? কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ। না না না, চারুচন্দ্র চারুচন্দ্র চক্রবর্তী। চক্রবর্তী। চারুচন্দ্র চারুচন্দ্র চক্রবর্তী। চক্রবর্তী। চারুচন্দ্র চক্রবর্তী। রামচরিতের রচয়িতা? সন্ধ্যাকর সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী। আচ্ছা, লাস্ট কোশ্চেন। আচ্ছা, এটা মনে হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, দাম। 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 এটা হয়েছিল, একটাই রিপিট, একটা কোশ্চেনই রিপিট ছিল, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 99 আর কি। আচ্ছা স্যার, একটা জিনিস বলবো, বলছি কি যে হুম। ওই পানিপথের প্রথম যুদ্ধে তো কামানের ব্যবহার করেছিল ওই যে বাবর। হুম। তো একটা জায়গায় দেখলাম যে 1526 না 1519-এ ভেরার যুদ্ধে নাকি প্রথম হুম। বাবর কামানের ব্যবহার করেছিল। ব্যবহার করেছিল। দুটোর কি পার্থক্য? 1519 আর 1526 দুটোর মধ্যে কি পার্থক্য? এটা ব্যাটেল অফ ভেরা একটা ছিল, ভারতে, একটা ভারতের বাইরে। একদম। এবার ভেরার যুদ্ধে প্রথমবার ইউজ করেছিল বাবর যুদ্ধ, যেটা হচ্ছে তোমার আফগানিস্তান, যে পাঞ্জাবের যে প্রভিন্সটা ভারতের বাইরে ছিল, বিশেষ করে কাবুল বলতে পারো। কাবুলে করার পরে সেই জায়গা কাবুল আর ওই নর্থ ওয়েস্ট প্রভিন্স। পানিপথে ব্যবহার যেটা করেছিল সেটা হচ্ছে প্রথম ভারতে প্রথম আচ্ছা কামান। কামান বা যে বন্দুক, মানে যেটা হচ্ছে আমরা হচ্ছে বারুদের ব্যবহার বলতে পারি। আর এই বারুদের ব্যবহারটা শিখেছিল কোথা থেকে? তুরস্ক, টার্কি সৈন্যদের কাছ থেকে। ঠিক আছে, তুরস্কের সৈন্যদের কাছ থেকে। এবার এটার টোটাল যদি একটু ভালোভাবে দেখতে চাও, তার জন্য একটা হটস্টারে ওয়েব সিরিজ আছে, দ্য এম্পায়ার বলে। ঠিক আছে, দেখবে ওখানে বাবরের হচ্ছে এইগুলো দেওয়া আছে। ওখানে বেশ সুন্দরভাবে দেখিয়েছে যে বাবরের একজন ফ্রেন্ড ছিল, সে কিভাবে ওইখান থেকে শিখে এসে এর ইমপ্লিমেন্টেশন শিখিয়েছিল। বেশ সুন্দর আছে, দেখতে পাও।